আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের পরিসংখ্যান যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টির আরও একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। তোমাদের পরিসংখ্যান অধ্যায়টি থেকে মূলত ২ ধরনের সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তোমরা যদি এই ২ ধরনের সৃজনশীল প্রশ্নের ফরম্যাটগুলো শিখতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তোমরা সকল ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। আমরা গত ভিডিওতে এক ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা ভিন্ন আরেক ধরনের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। তোমাদের এই ধরনের সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তোমাদের উদ্দীপকে এরকম কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে। তারপর তোমাদেরকে এই অবিন্যস্ত উপাত্তের ভিত্তিতে প্রশ্ন করা হবে। এইখানে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি, তোমরা যদি এই প্রশ্নগুলো সমাধান করতে পারো, তাহলে এই টাইপের যত ধরনের প্রশ্ন আসুক না কেন, তোমরা সকল সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। তোমাদেরকে এই সবগুলো প্রশ্নের সমাধান জানতে হলে তোমাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের সৃজনশীল ২ যে প্রশ্নটি রয়েছে, আমাদের এই প্রশ্নটির উদ্দীপকটিতে বলা হয়েছে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার নিম্নরূপ। এখানে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বারগুলো অবিন্যস্তভাবে দেওয়া রয়েছে। তারপর এই প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ক নং যে প্রশ্নটি রয়েছে, এখানে বলা হয়েছে উপরে বর্ণিত উপাত্তসমূহ বিন্যস্ত করো। অর্থাৎ এখানে আমাদের উপরে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে বা যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, এই উপাত্তগুলোকে এখানে বিন্যস্ত করতে বলা হয়েছে। বিন্যস্ত করা বলতে বোঝায় এই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে বলা হয়েছে। তো এখানে আমাদের ক নং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখব উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই অথবা বিন্যস্ত করে পাই। এখানে যেহেতু বিন্যস্ত করতে বলা হয়েছে, তো এখানে আমরা লিখব বিন্যস্ত করে পাই। তারপরে এখন আমরা এখানে যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, এই উপাত্তগুলোর মধ্যে আমাদের সবচেয়ে ছোট যে উপাত্তটি রয়েছে, সেটিকে আমরা সবার প্রথমে লিখব। এখানে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 61, তো এখানে আমরা প্রথমে লিখব 61। তারপর আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 62, এখানে আমরা লিখব 62। তারপর আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 62 এর পরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 64, তো এখানে আমরা লিখব 64। তারপর আমাদের 64 এর পরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 65। তারপরে আমাদের রয়েছে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 67 একবার, তারপর 67 রয়েছে 2 বার, তারপর আমাদের 67 রয়েছে 3 বার। এখানে আমরা লিখব 67। তারপরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 67 এর পর আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 68, তো এখানে আমরা লিখব 68। তারপরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 69। তারপর আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 71 একবার রয়েছে, তারপরে আমাদের 71 রয়েছে 2 বার, তারপর আমাদের 71 2 বার রয়েছে, এখানে আমরা লিখব 71 এর পরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 72 একবার, 2 বার, 3 বার। আমাদের এখানে 72 রয়েছে 3 বার, এই একবার, 2 বার, 3 বার। তারপরে আমাদের 72 এর পরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 72 এর পরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 74, তো এখানে আমরা লিখব 74। 74 এর পরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 75 একবার রয়েছে, 2 বার রয়েছে, 75 আমাদের রয়েছে 2 বার, তো এখানে আমরা লিখব 75 2 বার। 75 এর পরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 77। 77 এর পরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 80 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তো এখানে আমরা এটি লিখব 5 বার, 2, 3,
4, 5। তারপরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 80, পরে সবচেয়ে ছোট উপাত্ত আমাদের 81, 81। আমাদের 81 রয়েছে 2 বার, 81। তারপরে আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 82, 82। তারপরে সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 83 রয়েছে 1 বার, 2 বার, 83, এই 1 বার, 2 বার। তারপরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে 84, 84। তারপরে আমাদের সবচেয়ে ছোট উপাত্ত হচ্ছে আমাদের 88, 88। এখন আমাদের কোনো উপাত্ত আর অবশিষ্ট নেই, অর্থাৎ এখানে আমাদের উপরে যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলোকে আমরা ছোট থেকে বড় ক্রমে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সবগুলোকে আমরা সাজিয়ে লিখেছি। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নটির সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করো। আমাদের উপাত্ত সমূহের পরিসর নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই উপাত্ত সমূহের মধ্যে সবচেয়ে ছোট যে মানটি রয়েছে এবং সবচেয়ে বড় যে মানটি রয়েছে আমাদের প্রথমে সেই মান দুইটি জানা থাকতে হবে। তো এখানে আমাদের খ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তারপরে এখানে আমরা লিখব সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। আমরা ক নং প্রশ্নে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দুইটি জেনেছি। আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 61, এখানে আমরা লিখব 61। আর আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 88, এখানে আমরা লিখব 88। এখন আমরা পরিসরের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটির সাহায্যে আমরা পরিসরের মানটি নির্ণয় করব। এখানে আমরা লিখব সুতরাং পরিসর, পরিসর। আমাদের পরিসরের সূত্রটি হচ্ছে কি সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, তারপরে রয়েছে প্লাস 1। এখানে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 88, তারপর মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 61, তারপর প্লাস 1। এখন আমরা 88 থেকে 61 যদি আমরা মাইনাস করি, 88 মাইনাস 61, তাহলে এখানে আমরা পাচ্ছি 27। তারপরে রয়েছে প্লাস 1, 27 এর সাথে 1 যদি আমরা প্লাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 28। অর্থাৎ আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে এটির আনসার হচ্ছে 28। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমাদের শ্রেণী সংখ্যার মানটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমত দুইটি মান জানা থাকতে হবে। একটি হচ্ছে আমাদের পরিসর এবং অপরটি হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। আমরা যেহেতু খ নং প্রশ্নে পরিসরের মানটি নির্ণয় করেছি, এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব খ হতে পাই, খ হতে পাই। আমরা খ হতে পরিসরের যে মানটি পেয়েছিলাম সেটি এখানে আমরা লিখব খ হতে পাই পরিসর সমান, আমরা খ নং প্রশ্নে পরিসরের যে মানটি পেয়েছিলাম সেটি হচ্ছে 28। তো এখানে আমরা 28 এই মানটি এখানে লিখব। তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখব খ হতে পাই পরিসর সমান 28। তারপরে আমাদের জানা থাকতে হবে শ্রেণী ব্যবধানের মান। আমাদের প্রশ্নের মধ্যে শ্রেণী ব্যবধানের মান 5 ধরতে বলা হয়েছে। তো এখানে আমরা লিখব ধরি শ্রেণী ব্যবধান। আমাদের শ্রেণী ব্যবধানের মান হচ্ছে 5। আমরা পরিসর এবং শ্রেণী ব্যবধানের মান দুইটি জানার পর এখন আমরা শ্রেণী সংখ্যার মানটি নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা লিখব সুতরাং শ্রেণী সংখ্যা। আমাদের শ্রেণী সংখ্যার সূত্রটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। এখন আমরা এখানে মান বসিয়ে দিব। আমাদের পরিসরের মান হচ্ছে 28 আর শ্রেণী ব্যবধানের মান হচ্ছে 5। এখন আমরা 28কে যদি 5 দ্বারা ভাগ করি, 28
ভাগ 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 5.6। কিন্তু আমাদের শ্রেণী সংখ্যার মান কখনোই দশমিক মান হতে পারবে না, আমাদের শ্রেণী সংখ্যার মান পূর্ণ সংখ্যাই হবে। তো আমরা দশমিক মানটিকে যদি বাদ দিতে চাই, তাহলে আমাদের দশমিকের আগে যে সংখ্যাটি থাকবে তার পরবর্তী সংখ্যাটি লিখতে হবে। এখানে যেহেতু 5 রয়েছে, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6। তো এখানে আমরা দশমিকের পরের মানটি বাদ দিলে আমরা এখানে 5 না লিখে এখানে লিখব 6। অর্থাৎ আমাদের এই প্রশ্নটির আনসার হচ্ছে, অর্থাৎ শ্রেণী সংখ্যার মান হচ্ছে 6। এখন আমরা গহনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য অথবা যে কোনো সারণী তৈরি করার জন্য আমাদের প্রথমে ওই সারণীতে কয়টি শ্রেণী সংখ্যা হবে সেটি জানা থাকতে হবে। এখানে যেহেতু আমাদেরকে শ্রেণী ব্যবধান 5 ধরতে বলা হয়েছে, তো এখানে আমাদের শ্রেণী ব্যবধান 5 ধরলে শ্রেণী সংখ্যা কয়টি হবে সেটি জানা থাকতে হবে। আমরা যেহেতু গ নং প্রশ্নে শ্রেণী ব্যবধান 5 ধরে আমরা শ্রেণী সংখ্যার মান পেয়েছি 6, তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা পুনরায় কিন্তু শ্রেণী সংখ্যার মানটি নির্ণয় করতে হবে না। তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখন আমরা সারণীটি তৈরি করব, কিন্তু আমাদের যেহেতু শ্রেণী সংখ্যার মান 6 আর এখানে আমাদের 2টি মান অতিরিক্ত নিতে হবে, অর্থাৎ আমাদের মোট 8টি শ্রেণী সংখ্যা থাকতে হবে। অর্থাৎ আমাদের সারণীতে শ্রেণী সংখ্যা হবে 8টি। তো এখানে আমরা প্রথমে সারণীতে 8টি শ্রেণী সংখ্যা বিশিষ্ট একটি সারণী তৈরি করে নিলাম। এখন আমরা এই সারণীর প্রথম যে কলামটি রয়েছে এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। আমরা দ্বিতীয় কলামে লিখব টেলি চিহ্ন। তারপর আমরা তৃতীয় কলামে লিখব গণসংখ্যা। এখন আমরা শ্রেণী ব্যবধান 5 ধরে আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো লিখব। আমাদের যে উপাত্তগুলো ছিল, আমাদের সবচেয়ে ছোট উপাত্ত ছিল হচ্ছে 61। তো এখানে আমরা 61 থেকে শুরু করতে পারবো, অথবা রাউন্ড ফিগার যদি আমরা নেই আমরা 60 থেকে শুরু করতে পারবো। তো এখানে আমরা 60 থেকে যদি শুরু করি, তো এখানে আমাদের 60 থেকে আমরা শ্রেণী ব্যবধান আমাদের নিতে হবে 5। তো আমাদের 60 সহ যদি আমরা হিসাব করি, এখানে আমাদের 60, তারপরে 61, 62, 63, 64, অর্থাৎ আমরা শ্রেণী ব্যবধান যদি 5 নেই তাহলে এখানে আমাদের লিখতে হবে 64। তারপরে এখানে যেহেতু 64 এ শেষ হয়েছে, এখানে আমরা লিখব 65। আমরা 65 থেকে যদি আমরা ফার্স্টে শ্রেণী ব্যবধান নেই তাহলে আমাদের 65, 66, 67, 68, 69, এখানে আমাদের লিখতে হবে 69। এখানে যেহেতু আমাদের 69 এ শেষ হয়েছে এখানে আমরা লিখব 70। তারপর এখানে আমরা 5 ব্যবধান নিলে এখানে লিখব আমরা 74। এটি 74 এ শেষ হয়েছে, এখানে আমরা লিখব 75। এখানে আমরা লিখব 79। তারপর এখানে আমরা লিখব 80, আর এখানে আমরা লিখব 84। 84 এ শেষ হয়েছে, এখানে আমরা লিখব 85, আর এখানে আমরা লিখব 89। এটি হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। এখন আমরা টেলি চিহ্নগুলো বসাবো। তো এখানে আমাদের প্রথমে রয়েছে কত? আমাদের 67। আমাদের 67 যে সংখ্যাটি রয়েছে এটি হচ্ছে আমাদের এই 65 থেকে 69 এ রয়েছে। তো এখানে আমরা একটি টেলি চিহ্ন ব্যবহার করলাম। তারপরে রয়েছে 71। আমরা 71 হচ্ছে আমাদের এখানে রয়েছে, এখানে আমি একটি টেলি চিহ্ন ব্যবহার করলাম। তারপরে হচ্ছে 77, আমাদের 77 থাকবে এখানে, তো এখানে আমি একটি টেলি চিহ্ন ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে 65 হচ্ছে আমাদের এখানে থাকবে, এখানে আমরা টেলি চিহ্ন ব্যবহার করলাম। তারপরে রয়েছে 72, আমরা 72 এখানে লিখতে পারি। তারপরে আমাদের রয়েছে 80, আমাদের 80 থাকবে এখানে। তারপরে আমাদের রয়েছে 84, আমাদের 84 হচ্ছে 80 থেকে 84 এখানে থাকবে। তারপরে রয়েছে আমাদের 80, আমাদের 80 কিন্তু এখানেই থাকবে। তারপরে আমাদের রয়েছে 61 হচ্ছে আমাদের প্রথম 60 থেকে 64 এর মধ্যে রয়েছে। তারপরে 62, আমাদের 62 এই 60 থেকে 64 এর মধ্যে রয়েছে, তো এখানে আমরা টেলি চিহ্ন ব্যবহার করব।
তারপরে রয়েছে 83, আমরা 83 এখানে রয়েছে, আমরা এখানে 83 ব্যবহার করলাম। তারপরে রয়েছে 82, আমাদের 82 হচ্ছে 80 থেকে 84 এর মধ্যে থাকবে, কিন্তু এখানে আমরা আগে 4টি যে টেলিচিহ্ন ব্যবহার করেছি সেগুলো সোজা লিখেছি। আমরা পঞ্চম যে টেলিচিহ্নটি ব্যবহার করব সেটি কিন্তু আমরা আড়াআড়িভাবে লিখব। আর তারপরে রয়েছে আমাদের 72, আমরা 72 লিখব এই 70 থেকে 74 এর ঘরে। তারপরে রয়েছে আমাদের 81, 81 আমাদের এখানে থাকবে। তারপরে রয়েছে 67, 67 হচ্ছে আমাদের এইখানে থাকবে। তারপরে হচ্ছে 68, 68 আমাদের এইখানে থাকবে। তারপরে হচ্ছে আমাদের 80, 80 আমাদের এখানে থাকবে। তারপরে হচ্ছে 75, 75 আমাদের এই ঘরে থাকবে। তারপরে 64, 64 আমাদের এই ঘরে থাকবে। তারপরে 72, 72 আমাদের এই ঘরে থাকবে 70 থেকে 74 এর মধ্যে। তারপরে আমাদের 71, 71 আমাদের এইখানে থাকবে। এখানে আমরা যেহেতু 4টি চিহ্ন আগে ব্যবহার করেছি, পঞ্চম টেলিচিহ্নটি আমরা বাঁকাভাবে ব্যবহার করব। তারপরে হচ্ছে 75, 75 হচ্ছে আমাদের এই ঘরে থাকবে। তারপরে 83, আমাদের 83 হচ্ছে 80 থেকে 84 এর মধ্যে রয়েছে, তাহলে আমরা এখানে লিখব। তারপরে হচ্ছে আমাদের 80, আমরা 80 এখানে লিখব। তারপরে 81, আমাদের 81 কিন্তু একই ঘরে থাকবে, এখানে আমরা এটি পঞ্চম যেহেতু আমরা বাঁকাভাবে বা আড়াআড়িভাবে লিখব। তারপরে রয়েছে আমাদের 67, 67 হচ্ছে আমাদের এখানে থাকবে, এখানে আমরা 4টি চিহ্ন আগে ব্যবহার করেছি, তাই পঞ্চম চিহ্নটি আমরা বাঁকাভাবে ব্যবহার করব। তারপরে রয়েছে 74, 74 হচ্ছে আমাদের এই ঘরে থাকবে 70 থেকে 74 এর মধ্যে। তারপরে হচ্ছে 88, 88 আমাদের এই ঘরে থাকবে। তারপরে হচ্ছে আমাদের 69, 69 হচ্ছে আমাদের এইখানে। তারপরে হচ্ছে 80, আমাদের 80 হচ্ছে এইখানে। তো আমরা টেলিচিহ্নগুলো ব্যবহার করেছি, এখন আমরা গণসংখ্যাগুলো লিখব। তো এখানে আমাদের প্রথম টেলিচিহ্ন এখানে রয়েছে 3টি, তো এখানে আমরা গণসংখ্যা লিখব 3, আর এখানে আমাদের 5 আর 1 এ 6, এখানে আমাদের 5 আর 1 এ 6। তারপরে এখানে আমাদের রয়েছে 3টি, আর এখানে আমাদের 5, 5, 10 আর 1 এ 11, আর এখানে আমাদের রয়েছে 1টি। তো আমরা গণসংখ্যাগুলো লিখেছি। আর আমাদের যেহেতু বলা হয়েছে কি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য, তো এটি হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী, কিন্তু এখানে আমাদের টেলিচিহ্ন ব্যবহার করে আমরা সারণীতে গণসংখ্যাগুলো যে পেয়েছি এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো সেটি এখানে আমরা লিখে দিব। তো এখানে যদি আমরা এগুলো যোগ করি তো আমরা যোগ করলে এখানে পাবো 30, আমাদের গণসংখ্যাগুলো আমরা যোগ করলে এখানে 30 পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা ও নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে গাণিতিক গড় নির্ণয় করো। আমাদের গাণিতিক গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে। আমরা যে সারণীটির সাহায্যে গাণিতিক গড়টি নির্ণয় করব, আমরা ইতিমধ্যে যে সারণীটি তৈরি করেছি আমরা সেই সারণীটির সাহায্যেই গাণিতিক গড় নির্ণয়ের জন্য আরো একটি সারণী তৈরি করে নিব। তো এখানে আমরা ও নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব গাণিতিক গড়, গাণিতিক গড় নির্ণয়ের সারণী, গাণিতিক গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। গাণিতিক গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ এই কথাটি লিখে আমরা এখানে একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা গাণিতিক গড়টি নির্ণয় করব। তো এখানে আমাদের এই সারণীর প্রথম যে কলামটি রয়েছে এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। তারপর আমরা দ্বিতীয় কলামে লিখব মধ্যমান, আমরা মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করব। তারপর আমরা তৃতীয় কলামে লিখব গণসংখ্যা, আমরা গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করব। তারপর আমাদের চতুর্থ যে কলাম রয়েছে এখানে আমরা গণসংখ্যা আর মধ্যমান গুণ করব, অর্থাৎ fi xi এই দুইটি মান আমরা এখানে গুণ আকারে লিখব। এখন আমাদের প্রথম যে কলাম রয়েছে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা পূর্ববর্তী যে সারণীটি রয়েছে এখানে আমাদের যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে সেগুলো এখানে আমরা লিখব। এখানে আমাদের প্রথমে রয়েছে 60 থেকে 64, তো এখানে আমরা লিখব 60 থেকে 64। তারপরে আমাদের রয়েছে এখানে কত 65 থেকে 69, 65 থেকে 69, 65 থেকে
69, তারপরে আমাদের 70 থেকে 74, তারপরে আমাদের 75 থেকে 79, তারপরে এখানে আমাদের 80 থেকে 84, তারপরে এখানে আমাদের 85 থেকে 89, এখানে আমাদের 85 থেকে 89 এ পর্যন্ত হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। এখন আমরা মধ্যমানগুলো লিখব। আমাদের মধ্যমান বের করার নিয়ম হচ্ছে কি, আমাদের এখানে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমাদের নিম্ন সীমা হচ্ছে 60 আর আমাদের উচ্চ সীমা হচ্ছে 64। এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 124। এটিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 62। তারপরে এখানে আমাদের 65 এবং 69 এর মধ্যমান হচ্ছে আমাদের 65 যোগ 69। এই সংখ্যা দুইটি আমরা যোগ করব, তারপর আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে আমরা পাচ্ছি 67। তারপর আমাদের 70 এবং 74 এই সংখ্যা দুইটির মধ্যমান আমরা বের করব। 70 যোগ 74 ভাগ করব আমরা 2 দ্বারা, তো এখানে আমরা পাচ্ছি কত, 72। তারপরে এখানে আমরা 75 এবং 79 এই সংখ্যা দুটির মধ্যমান বের করব। তো এখানে আমরা 75 যোগ 79 সংখ্যা দুটি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 77। তারপরে এখানে আমরা 80 এবং 84, 80 প্লাস 84 ভাগ 2, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 82। তারপরে আমরা 85 এবং 89, 85 প্লাস 89 এই সংখ্যা দুইটি যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 87। এখন আমরা গণসংখ্যাগুলো লিখব। আমরা পূর্ববর্তী যে গণসংখ্যাগুলো পেয়েছি সেগুলো এখানে লিখব। আমাদের এখানে গণসংখ্যাগুলো হচ্ছে কত, 366, 3, 11, 1, 3, 6, 6, 3, 11, তারপর হচ্ছে 1। এখন আমরা fi এবং xi এর মান বের করব। fi আর xi বলতে আমাদের এখানে fi এর যে মানটি রয়েছে আর xi এর যে মান রয়েছে এই মান দুইটি আমরা গুণ করব। তো এখানে যদি আমরা 62 ইন্টু 3 সংখ্যা দুইটি যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 186। তারপর এখানে আমরা 67 ইন্টু 6, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 402। তারপর এখানে আমরা 72 ইন্টু 6, তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 432। তারপরে আমরা 77 ইন্টু 3, এখানে আমরা পাচ্ছি কত, 231। তারপর এখানে আমরা 82 ইন্টু 11, তো এখানে আমরা পাচ্ছি কত, 900। তো এখানে আমরা 87-এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 87। এখন আমরা এখানে fi x এর যে মানগুলো পেয়েছি আমরা সবগুলো মান যোগ করব। আর এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা সবগুলো যোগ করব। আমরা যদি গণসংখ্যাগুলো যোগ করে এখানে রয়েছে 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 3 প্লাস 11 প্লাস 1, তো এখানে আমরা পাচ্ছি কত, 30। অর্থাৎ আমাদের গণসংখ্যাকে আমরা এখানে n দ্বারা প্রকাশ করব। n এর মান হচ্ছে 30। তারপর এখানে আমাদের fi এবং xi এর যোগফলগুলো আমরা বের করব। আমরা যদি এখানে যোগফলগুলো বের করি 186 প্লাস 402 প্লাস 432 প্লাস 231 প্লাস 902 প্লাস 87, তো এখানে আমরা পাচ্ছি কত, 2240। তো এখানে আমরা fi x এর সমষ্টি যখন বের করব এখানে আমরা লিখব সামেশন fi xi সমান 2240। এখন আমরা গাণিতিক গড়টি নির্ণয় করব। তো এখানে আমরা লিখব সুতরাং গড়, আমরা গড়কে x বার দ্বারা প্রকাশ করি। এখানে আমরা লিখব x বার সমান, আমাদের গড়ের সূত্রটি হচ্ছে সামেশন fi xi বাই n। এখন আমরা সামেশন fi xi এর মান বসিয়ে দিব এবং n এর মান বসিয়ে দিব। আমাদের সামেশন fi xi এর মান হচ্ছে 2240 আর আমাদের n এর মান হচ্ছে 30।
এখন আমরা 2240-কে যদি 30 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 74 পয়েন্ট। এখানে আমাদের 6 আসছে। আমরা প্রথমে একটি 6 লিখলাম। তারপরে আমাদের এখানে দ্বিতীয় যে 6টি রয়েছে, আমরা এই অঙ্কটি যদি লিখি, আমাদের পরের অঙ্কটির দিকে দেখতে হবে। আমাদের পরের অঙ্কটি 4-এর চেয়ে বড় হলে এখানে আমাদের 1 বাড়িয়ে লিখতে হবে। যেহেতু আমাদের তৃতীয় অঙ্কটি 4-এর চেয়ে বড়, এখানে আমরা 6 না লিখে এটিকে আমরা 1 বাড়িয়ে 7 লিখব, 6, 7। তো এখানে আমাদের আনসার হচ্ছে 74.67। তাহলে এটি হচ্ছে আমাদের 1 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 6 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমাদের সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীর সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। তো আমরা ইতিমধ্যে যে সারণীটি তৈরি করেছিলাম, আমরা সে সারণীর সাহায্যে এখানেও একটি সারণী তৈরি করে নিব, যে সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা 6 নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। এই কথাটি লিখে এখানে আমরা একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো। তো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণীতে 5টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যক্তি। তারপর আমাদের দ্বিতীয় কলামে থাকবে মধ্যমান। আমরা মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করি। তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা, যাকে আমরা fi দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা লিখব ধাপ বিচ্যুতি, যাকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করি। আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটি হচ্ছে xi মাইনাস a বাই h। আমরা এই সূত্রের সাহায্যে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারি, অথবা আমরা সূত্র ছাড়া আরো সহজভাবে কিন্তু ধাপ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তারপর আমাদের পঞ্চম যে কলাম রয়েছে, এখানে আমরা গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ আকারে লিখবো, অর্থাৎ এখানে আমরা fi আর ui এই দুইটি গুণ আকারে লিখবো, fi ui। এখন আমরা প্রথম যে কলাম রয়েছে শ্রেণীব্যক্তি, এখানে আমরা শ্রেণীব্যক্তিগুলো লিখব যেগুলো আমরা ইতোমধ্যে লিখেছিলাম। তারপর আমরা দ্বিতীয় কলামে শ্রেণীব্যক্তিগুলোর মধ্যমানগুলো বের করে লিখব। তারপর আমরা তৃতীয় কলামে গণসংখ্যাগুলো লিখব যেগুলো আমরা ইতোমধ্যে লিখেছিলাম। অর্থাৎ এখানে আমরা গাণিতিক গড় নির্ণয় করার জন্য যে শ্রেণীব্যক্তিগুলো ব্যবহার করেছি, মধ্যমান কিংবা গণসংখ্যাগুলো ব্যবহার করেছি, সেগুলো কিন্তু আমরা এখানে লিখব। তো এখানে আমরা প্রথমে শ্রেণীব্যক্তিগুলো লিখব। আমাদের শ্রেণীব্যক্তিগুলো হচ্ছে কত? 60 থেকে 64। তারপরে হচ্ছে আমাদের 65 থেকে 69। তারপরে এখানে আমাদের 70 থেকে 74। তারপর হচ্ছে আমাদের 75 থেকে 79, 80 থেকে 84। তারপরে হচ্ছে আমাদের 85 থেকে 89। তারপর এখানে আমরা মধ্যমানগুলো লিখব। আমাদের মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, আমাদের এখানে যে শ্রেণীব্যক্তি রয়েছে, শ্রেণীব্যক্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমাদের রয়েছে 60 যোগ 64। আমরা 60 এবং 64 সংখ্যা দুইটি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 62। তারপরে এখানে আমরা 65 এবং 69 এই সংখ্যা দুইটির মধ্যমান বের করব। আমরা এখানে লিখব 65 প্লাস 69। এই সংখ্যা দুটি যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 67। তারপর আমরা 70 এবং 74, 70 প্লাস 74 এই সংখ্যা দুইটি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 72। তারপর আমাদের 75 প্লাস 79 এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 77। তারপর আমাদের 80 এবং 84
80 প্লাস 84, এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 82। তারপর এখানে আমাদের 85 এবং 89, 85 প্লাস 89, এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 87। এখন আমরা গণসংখ্যাগুলো লিখব, যেগুলো আমরা ইতিমধ্যে লিখেছিলাম। আমাদের পূর্বের যে গণসংখ্যাগুলো ছিল সেগুলো হচ্ছে কত, 3 6 6 3 11 1। তো আমরা এখানে সেম গণসংখ্যাগুলো লিখব। এখানে আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে কত, 3 6 6 3 11 1। এখন এখানে আমরা ধাপ বিচ্যুতিগুলো লিখব। আমাদের ধাপ বিচ্যুতি নির্ণয় করার নিয়ম হচ্ছে, এখানে আমাদের যে শ্রেণী সংখ্যাগুলো রয়েছে বা যে ঘরগুলো রয়েছে, আমাদের এই ঘরগুলোর মধ্যে মাঝামাঝি যে ঘরটি থাকবে সেখানে আমরা 0 লিখব। যেখানে আমাদের ঘর সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি। তো আমাদের 6টি ঘর রয়েছে। আমরা উপর থেকে যদি 2টি ঘর বাদ দিয়ে দেই, নিচ থেকে যদি আমরা 2টি ঘর বাদ দিয়ে দেই, তাহলে আমাদের মাঝে 2টি ঘর থাকবে। এখন 2টি ঘরের মধ্যে কোনটিতে আমরা 0 লিখব? যেখানে আমাদের গণসংখ্যা বড় সেখানে আমরা 0 লিখব। আমাদের এখানে গণসংখ্যা হচ্ছে 6, এখানে হচ্ছে 3। 6 যেহেতু বড়, তো এখানে আমরা 6 এর সোজাসুজি যে ধাপ বিচ্যুতির ঘর রয়েছে সেখানে আমরা 0 লিখলাম। এখন আমরা 0-র উপরে যে ঘরগুলো রয়েছে এখানে 0-র চেয়ে ছোট সংখ্যাগুলো লিখব, আর নিচের ঘরে আমরা 0-র চেয়ে বড় সংখ্যাগুলো লিখব। তো 0-র চেয়ে ছোট সংখ্যা হচ্ছে কত, -1, তারপর হচ্ছে -2। আর এখানে আমরা লিখব 0-র চেয়ে বড় সংখ্যা, 0-র পরে বা বড় সংখ্যা হচ্ছে 1, তারপর 2, তারপর 3। এখন আমাদের পঞ্চম যে কলামটি রয়েছে এখানে আমরা fi আর ui এই দুইটি গুণ আকারে লিখব। এখানে আমাদের fi আর ui, এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 3 দুগুণে হয় 6, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে 6, তারপরে 6 এর সাথে 0 গুণ করলে হবে 0, আর এখানে 3 একে 3, 11 দুগুণে 22, 3 একে 3। এখন আমরা এখানে যে ধাপ বিচ্যুতিগুলোর মান পেয়েছি সেগুলো আমরা এখানে যোগফল বা সমষ্টি লিখব। তো এখানে আমাদের ধাপ বিচ্যুতির যোগফল বা সমষ্টি লেখার জন্য আমাদের প্রথমে রয়েছে -6, তারপরে রয়েছে আবারও -6, তারপরে রয়েছে +0, তারপরে রয়েছে +3, তারপরে হচ্ছে +22, তারপরে +3। তারপরে যদি আমরা এখানে সমান চাপি তাহলে এখানে আমরা পাচ্ছি 16। অর্থাৎ এখানে আমাদের fi ui এর যোগফল বা সমষ্টি, অর্থাৎ এখানে আমরা সামেশন চিহ্ন ব্যবহার করব। সামেশন fi ui সমান 16। এটা হচ্ছে আমাদের সামেশন fi ui এর মান। এখন এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে এগুলো আমরা যোগ করে এর মানগুলো বের করব। আমাদের প্রথমে রয়েছে 3, তারপরে 6 + 6 + 3 + 11 + 1, তাহলে এখানে আমরা পাচ্ছি 30। তো এখানে আমরা গণসংখ্যার সমষ্টিকে n দ্বারা প্রকাশ করব, n সমান 30। এখন আমরা এখান থেকে সূত্রের সাহায্যে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো এখানে আমরা লিখব, সুতরাং গড়, আমরা গড়কে x ভার দ্বারা প্রকাশ করি। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের প্রথমে আমরা এখানে লিখব, এখানে আমাদের প্রথমে রয়েছে a, আমাদের এর মান লিখতে হবে। তারপরে রয়েছে সামেশন fi ui, তারপরে রয়েছে আমাদের n, তারপরে রয়েছে আমাদের h। আমরা এই মানগুলো প্রথমে বসিয়ে দিব। আমাদের এর মান কোনটি, এখানে আমাদের ধাপ বিচ্যুতির মধ্যে যেখানে 0 রয়েছে তার সোজাসুজি যে মধ্যমানটি থাকবে সেটি হচ্ছে আমাদের এর মান। তো আমাদের 0 সোজাসুজি মধ্যমান হচ্ছে 72। তো এখানে আমাদের এর মান হচ্ছে 72। তারপর সামেশন fi ui, এটির মান আমরা পেয়েছি 16। তারপর আমাদের n এর মান হচ্ছে 30। তারপর হচ্ছে h হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 60 থেকে 64-র মধ্যে আমাদের সংখ্যা রয়েছে 5টি, অর্থাৎ আমাদের h এর মান হচ্ছে 5। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের প্রথমে হচ্ছে এর মান 72 প্লাস সামেশন fi ui, এটির মান হচ্ছে আমাদের 16,
তারপর হচ্ছে আমাদের n এর মান হচ্ছে 30 ইন্টু h এর মান হচ্ছে 5। তারপর এখানে আমরা লিখতে পারি 72 প্লাস এখানে আমরা 16 আর 5 এই সংখ্যা দুটি গুণ করব। আমরা এখানে 16 আর 5 যদি গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 80। তারপর নিচে রয়েছে আমাদের 30। তারপর এখানে আমরা লিখতে পারি 72 প্লাস এখানে আমরা 80 কে 30 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 2 পয়েন্ট এখানে 6 আসছে, আমরা দুইটি অঙ্ক লিখব। অর্থাৎ প্রথম যে 6 রয়েছে সেটি লিখলাম, আর দ্বিতীয় যে 6 রয়েছে এটি লেখার পূর্বে আমাদের তৃতীয় সংখ্যাটির দিকে তাকাতে হবে। আমাদের এখানে তৃতীয় অঙ্কটি 4 এর চেয়ে বড়, তাই এখানে আমাদের দ্বিতীয় অঙ্কের সাথে 1 বাড়াতে হবে। অর্থাৎ এখানে 6 রয়েছে, আমরা এটিকে 1 বাড়িয়ে 7 লিখব, 6 7। এখন এখানে আমরা এখানে সংখ্যা দুটি যোগ করব, 72 প্লাস 2.67 এই সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 74.67। তাহলে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় রয়েছে সেটির আনসার 74.67। তাহলে এটি হচ্ছে আমাদের 4 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 6 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে মধ্যক নির্ণয় করো। আমাদের সারণী হতে মধ্যক নির্ণয় করার জন্য আমাদের প্রথমেই একটি সারণী তৈরি করে নিতে হয়। অর্থাৎ আমাদের মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হয়। আমরা ইতিমধ্যে যে সারণীগুলো তৈরি করেছিলাম আমরা সেই সারণীগুলোর সাহায্যে এখানে একটি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিব। তো এখানে আমরা 6 নং প্রশ্নটির সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয়ের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে এখানে একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা মধ্যক নির্ণয় করব। আমাদের মধ্যক নির্ণয়ের সারণী বা ক্রমযোজিত গণসংখ্যা সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। আর তৃতীয় কলামে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাদের প্রথম যে কলাম রয়েছে শ্রেণীব্যাপ্তি, এখানে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখব যেগুলো আমরা ইতিমধ্যে লিখেছিলাম। তারপরে রয়েছে গণসংখ্যা, এখানে আমরা গণসংখ্যাগুলো লিখব যেগুলো আমরা আগে লিখেছিলাম। তো এখানে আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো লিখব, আর গণসংখ্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখব। তো এখানে আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো হচ্ছে কত, 60 থেকে 64, তারপর হচ্ছে আমাদের 65 থেকে 69, তারপরে হচ্ছে আমাদের 70 থেকে 74, তারপরে হচ্ছে আমাদের 75 থেকে 79, তারপর হচ্ছে আমাদের 80 থেকে 84, তারপর হচ্ছে আমাদের 85 থেকে 89। তারপর এখানে আমাদের যে গণসংখ্যাগুলো ছিল সেগুলো আমরা লিখব। আমাদের গণসংখ্যাগুলো হচ্ছে 3 6 6 3 11 1। এখন রয়েছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝায় এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে সেগুলো ক্রমান্বয়ে অর্থাৎ ধাপে ধাপে যোগ করে করে লিখব। তো আমাদের প্রথম গণসংখ্যা হচ্ছে 3, এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যার জায়গায় 3 লিখব। তারপর আমাদের এই 30 সাথে পরের যে গণসংখ্যা 6 রয়েছে সেটি আমরা যোগ করব। এখানে আমরা 30 সাথে পরের গণসংখ্যা যদি 6 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 9। এখন আমরা 9 এর সাথে পরের যে গণসংখ্যা 6 রয়েছে সেটি যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15। তারপর আমরা এই 15 এর সাথে পরের গণসংখ্যা 3 যোগ করব, তো এখানে আমরা যোগ করলে পাচ্ছি 18। আমরা 18 এর সাথে পরের গণসংখ্যা 11 যদি যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 29। এই 29 এর সাথে যদি আমরা এর পরের গণসংখ্যা 1 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 30। অর্থাৎ আমাদের গণসংখ্যার মান বা ক্রমযোজিত গণসংখ্যাগুলো যোগ করলে আমরা এখানে টোটাল 30 পাবো। তো
এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এখন এখানে আমরা লিখব এখানে আমাদের n এর মান হচ্ছে কত, n সমান 30 এবং আমাদের মধ্যক নির্ণয় করার জন্য n এর অর্ধেক করতে হবে অর্থাৎ n/2 এবং n/2 সমান কত হবে, আমাদের n এর মান হচ্ছে 30, তাহলে এটি হবে 30/2। আমরা 30কে 2 দ্বারা ভাগ করলে পাবো 15, অর্থাৎ আমাদের মধ্যক হচ্ছে 15তম পদ। তো আমরা এখানে লিখব অতএব মধ্যক হচ্ছে 15তম পদ যার অবস্থান আমাদের 15তম পদের অবস্থানটি বের করতে হবে। আমাদের এখানে প্রথম যে ক্রমযোজিত গণসংখ্যাটি রয়েছে 3, এটি হচ্ছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত বোঝায়, অর্থাৎ আমাদের প্রথম শ্রেণীব্যাপ্তিটি হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে রয়েছে, তারপর এটি 3 এ শেষ হয়েছে, তারপর এটি হবে 4 থেকে শুরু, তাই 4 থেকে 9 পর্যন্ত রয়েছে। আমাদের দ্বিতীয় শ্রেণীব্যাপ্তিটি হচ্ছে 4 থেকে 9 এর মধ্যে, আর এটি যেহেতু 9 এ শেষ হয়েছে, এটি 10 থেকে শুরু হবে, 10 থেকে 15। তা 10 থেকে 15-র মধ্যে আমাদের কিন্তু 15 যে মানটি রয়েছে সেটি কিন্তু রয়েছে। আমাদের বের করতে হবে কি 15তম পদের অবস্থান। তো এখানে আমাদের 15তম পদ হচ্ছে আমাদের 70 থেকে 74-এর মধ্যে, কারণ আমাদের 70 থেকে 74 যে শ্রেণীব্যাপ্তিটি রয়েছে এটির অবস্থান হচ্ছে আমাদের 10 থেকে 15। যেহেতু আগের ক্রমযোজিত গণসংখ্যা 9 এ শেষ হয়েছে, তো এটি 10 এ শুরু হবে, 10 এ শুরু হবে, 10 থেকে 15। তো 10 থেকে 15 এর মধ্যে আমাদের 15 সংখ্যাটি যেহেতু রয়েছে, তো এখানে আমাদের 15তম পদের অবস্থান হচ্ছে 70 থেকে 74 শ্রেণীতে। তো এখানে আমরা লিখব অতএব মধ্যক হচ্ছে 15তম পদ যার অবস্থান হচ্ছে 70 থেকে 74 শ্রেণীতে। সুতরাং মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের 70 থেকে 74। এখন আমরা এই মধ্যক শ্রেণী থেকে মধ্যক নির্ণয় করব। এখানে আমরা লিখব সুতরাং আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন আমরা এখানে যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলোর মান এখানে আমরা প্রথমে বের করে নিব। আমাদের প্রথমে রয়েছে L, এখানে আমরা লিখলাম L, তারপরে হচ্ছে n/2, তারপরে হচ্ছে আমাদের fc, তারপরে হচ্ছে আমাদের fm, তারপরে হচ্ছে আমাদের h। এখানে আমাদের সূত্রের মধ্যে যে রাশিগুলো ছিল আমরা প্রত্যেকটি রাশি এখানে লিখে নিলাম। এখন আমরা এর মানগুলো লিখব। L বলতে বোঝায় আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 70 থেকে 74, যার নিম্ন সীমা হচ্ছে 70, তাহলে আমাদের L এর মান হচ্ছে 70। তারপর হচ্ছে আমাদের n/2, আমরা n/2 এর মান পেয়েছিলাম কত, 15। তারপর হচ্ছে fc এবং fm। তো এখানে fc আর fm বলতে বোঝায় আমাদের মধ্যক শ্রেণী যেটি রয়েছে তার গণসংখ্যাটি হচ্ছে আমাদের fm। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে fm, আর তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটি রয়েছে এটি হচ্ছে আমাদের fc। অর্থাৎ আমাদের এখানে fm এর মান হচ্ছে 6 আর fc এর মান হচ্ছে 9। তো এখানে আমরা fc এর মান লিখলাম 9 আর fm হচ্ছে 6, আর h হচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি। আমাদের 70 থেকে 74-এর মধ্যে সংখ্যা রয়েছে 5টি, তাই h এর মান হচ্ছে 5। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। আমাদের প্রথম হচ্ছে L এর মান 70, তারপরে প্লাস n/2 এর মান হচ্ছে 15, তারপরে মাইনাস fc, আমাদের fc এর মান হচ্ছে 9, তারপরে ইনটু h, আমাদের h এর মান হচ্ছে 5, আর নিচে রয়েছে fm, আমাদের fm এর মান হচ্ছে 6। এখন আমরা এখানে লিখতে পারি 70 প্লাস, এখানে আমরা যদি 15 থেকে 9 বিয়োগ করি, আমরা 15 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 6। তো এখানে আমরা লিখতে পারি 6 ইন্টু 5/6। তারপর এখানে আমরা লিখতে পারি 70 প্লাস, এখানে আমাদের 6 আর 6 যদি বাদ যায় এখানে আমাদের বাকি থাকে 5। এখন আমরা 70-র সাথে যদি 5 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 75। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার 75।
তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের যে মানটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 75, অর্থাৎ আমাদের 6 নং প্রশ্নটির সমাধান হচ্ছে 75। এখন আমরা বর্গীয় জ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে প্রচুরক নির্ণয় করো। আমাদের সারণী হতে প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের আলাদা কোনো সারণী তৈরি করার প্রয়োজন হয় না। আমরা প্রথমে যে গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করেছিলাম, আমরা সেই সারণীটির সাহায্যে এখানে প্রচুরক নির্ণয় করব। তো এখানে আমরা বর্গীয় জ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখব প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ। প্রচুরক নির্ণয়ের সারণী নিম্নরূপ, এই কথাটি লিখে এখানে আমরা একটি সারণী তৈরি করব, যে সারণীর সাহায্যে আমরা প্রচুরক নির্ণয় করব। আমাদের প্রচুরক নির্ণয়ের সারণীতে দুইটি কলাম থাকে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যক্তি আর আমাদের দ্বিতীয় কলামে থাকবে গণসংখ্যা। আমরা প্রথম কলামে যে শ্রেণীব্যক্তিগুলো আমাদের ছিল সেই শ্রেণীব্যক্তিগুলো লিখব। আমাদের পূর্বের যে শ্রেণীব্যক্তিগুলো ছিল সেগুলো হচ্ছে 60 থেকে 64, তারপর হচ্ছে আমাদের 65 থেকে 69, তারপর 70 থেকে 74, তারপর হচ্ছে আমাদের 75 থেকে 79, তারপর হচ্ছে আমাদের 80 থেকে 84, তারপর হচ্ছে আমাদের 85 থেকে 89। তারপর আমাদের এখানে যে গণসংখ্যাগুলো আমাদের ছিল সেই গণসংখ্যাগুলো এখানে আমরা লিখব। আমাদের গণসংখ্যাগুলো ছিল 3, 6, 6, 3, 11, 1। এখন আমরা এই সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। আমাদের প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে এখানে যে গণসংখ্যাগুলো রয়েছে এই গণসংখ্যাগুলোর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড় তার যে শ্রেণীটি রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখানে আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 11 আর এর শ্রেণী হচ্ছে 80 থেকে 84। তো এটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে আমরা প্রথমে লিখে নিব এখানে গণসংখ্যা সর্বাধিক। এখানে সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 11, তো এখানে আমরা লিখেছি এখানে গণসংখ্যা সর্বাধিক 11 বার রয়েছে। সর্বাধিক 11 বার রয়েছে আমাদের 80 থেকে 84 শ্রেণীতে, 80 থেকে 84 শ্রেণীতে। তারপর আমরা লিখব সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে আমাদের 80 থেকে 84, এটি হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন আমরা প্রচুরকটি নির্ণয় করব। আমরা এখানে লিখব সুতরাং প্রচুরক। আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন আমরা এই সূত্রের মধ্যে যে রাশিগুলো রয়েছে আমরা সেই রাশিগুলো এখানে লিখব। এখানে আমরা লিখব এখানে প্রথমে আমাদের রয়েছে L, তারপর হচ্ছে আমাদের F1, তারপর রয়েছে আমাদের F2, তারপর হচ্ছে আমাদের H। এখন আমাদের প্রথমে হচ্ছে L মানে হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমাদের প্রচুরক শ্রেণী হচ্ছে 80 থেকে 84, তো এখানে আমাদের নিম্ন সীমা হচ্ছে 80, তো এখানে আমাদের L এর মান হবে 80। আর F1 আর F2 বলতে কি বোঝায়? আমাদের F1 বলতে হচ্ছে আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে যে গণসংখ্যাটি সবচেয়ে বড় সেটি থেকে আমরা আগের গণসংখ্যাটি বিয়োগ করব, সেটি হচ্ছে আমাদের F1, আর সেটি থেকে আমরা পরের গণসংখ্যাটি বিয়োগ করব, সেটি হচ্ছে আমাদের F2। এখানে আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 11, তাহলে এখানে আমরা 11 থেকে যদি 3 বিয়োগ করি, 11 থেকে 3 বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 8। আর এখানে আমরা F2 এর মান বের করব কিভাবে? আমাদের সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 11, আমরা 11 থেকে এর পরের গণসংখ্যা হচ্ছে 1, আমরা 11 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 10, তাহলে এটি হচ্ছে আমাদের F2 এর মান। এখন হচ্ছে আমাদের H বলতে আমাদের বোঝায় এখানে শ্রেণীব্যক্তি যত রয়েছে, আমাদের এখানে 80 থেকে 84 এর মধ্যে সংখ্যা রয়েছে 5টি, তো এখানে আমাদের H এর মান হচ্ছে 5। এখন আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। আমাদের প্রথমে রয়েছে L এর মান হচ্ছে 80, তারপরে প্লাস F1, আমাদের F1 এর মান হচ্ছে 8,
তারপরে আমাদের রয়েছে F1 প্লাস F2, F1 এর মান হচ্ছে 8 প্লাস F2, F2 এর মান হচ্ছে 10, তারপরে ইন্টু H, আমাদের H এর মান হচ্ছে 5। তারপরে এখানে আমরা লিখতে পারি 80 প্লাস, এখানে যদি আমরা 8 আর 10 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 18, আর এখানে আমরা যদি 8 আর 5 গুণ করি আমরা 5 8 40। তারপরে এখানে আমরা লিখতে পারি 80 প্লাস, এখানে আমরা 40কে যদি 18 দ্বারা ভাগ করি, এখানে আমরা 40 ভাগ 18, তাহলে এখানে আমরা পাচ্ছি 2.22। এখন আমরা যদি এটির সাথে 2.22 যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 82.22, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে আমাদের বর্গীয় জ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির আনসার হচ্ছে 82.22। এখন আমরা জ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে বর্ণনা সহ আয়তলেখ অঙ্কন করো। আমাদের সারণী হতে আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীটির সাহায্যে আমরা আয়তলেখটি অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব আয়তলেখ, আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। আয়তলেখ অঙ্কনের সারণী নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে প্রথমে একটি সারণী তৈরি করে নিব, যে সারণীটির সাহায্যে আমরা আয়তলেখটি অঙ্কন করতে পারবো। আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা। আমরা প্রথম কলামে লিখব শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর তৃতীয় কলামে লিখব গণসংখ্যা। আমরা প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো লিখব। আমরা ইতিমধ্যে যে শ্রেণীব্যাপ্তিগুলো লিখেছিলাম সেগুলো এখানে লিখব। আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো হচ্ছে 60 থেকে 64, তারপর 65 থেকে 69, তারপর 70 থেকে 74, 75 থেকে 79, 80 থেকে 84, তারপর হচ্ছে 85 থেকে 89। এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখব। আমাদের এখানে যে শ্রেণীব্যাপ্তিগুলো রয়েছে এগুলোকে আমরা অবিচ্ছিন্ন আকারে লিখব। আমাদের শ্রেণীব্যাপ্তিকে অবিচ্ছিন্ন করার নিয়ম হচ্ছে, আমাদের শ্রেণীব্যাপ্তির যে নিম্ন সীমাগুলো রয়েছে আমাদের নিম্ন সীমাগুলো থেকে 0.5 মাইনাস করতে হবে, আর এখানে যে উচ্চ সীমা রয়েছে উচ্চ সীমার সাথে 0.5 প্লাস করতে হবে। তো এখানে আমাদের প্রথমে রয়েছে 60, আমরা 60 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে এটি হচ্ছে আমাদের 59.5। তারপর এখানে রয়েছে 64 এর সাথে যদি আমরা 0.5 প্লাস করি তাহলে এটি হচ্ছে 64.5। একইভাবে আমাদের এখানে রয়েছে 65, আমরা 65 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে এখানে আমরা পাচ্ছি 64.5। তারপর এখানে রয়েছে 69, এই 69 এর সাথে যদি আমরা 0.5 প্লাস করি তাহলে এটি হবে কত, 69.5। একইভাবে এখানে আমাদের রয়েছে 70, আমরা 70 থেকে যদি 0.5 মাইনাস করি তাহলে এটি হবে 70-এর আগের সংখ্যা হচ্ছে কত, 69.5, আর এখানে রয়েছে 74, এটি হবে 74.5। তারপরে এখানে রয়েছে 75, এটি হবে 75-এর আগের সংখ্যা হচ্ছে কত, 74.5, আর 79 হবে 79.5। এখানে 80 রয়েছে, এটি হবে কত, 80-এর আগের সংখ্যা অর্থাৎ 79.5, আর 84 হবে কত, 84.5, আর 85 হবে 85-এর আগের সংখ্যা অর্থাৎ 84.5, আর 89 হবে 89.5। এখন আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো বলতে আমরা ইতিমধ্যে যে গণসংখ্যাগুলো লিখেছিলাম সেগুলো এখানে আমরা লিখব। আমাদের প্রথমে ছিল 3, তারপর 6, তারপর 3, তারপর 11, তারপরে 1।
এখন আমরা এই সারণীটির সাহায্যে আমরা আয়তলেখাটি অঙ্কন করব। আমাদের সারণীতে যে মানগুলো রয়েছে সে মানগুলোর সাহায্যে আমরা এই গ্রাফ পেপারের মধ্যে আয়তলেখাটি অঙ্কন করার জন্য আমাদের প্রথমে গ্রাফ পেপারে দুইটি অক্ষ তৈরি করে নিতে হবে। আমাদের গ্রাফ পেপারে আনুভূমিক যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোর মধ্যে তুলনামূলক গাঢ় যে রেখাগুলো এরূপ একটি রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে লিখব। আর এখানে উলম্ব বা খাড়া যে রেখাগুলো রয়েছে এরূপ রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলক গাঢ় এরূপ একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি অঙ্কন করে নিচ্ছি। আমাদের এখানে যে রেখাটি রয়েছে এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ। আমরা এক্স অক্ষ বরাবর লিখব এখানে এক্স, আর এখানে লিখব আমরা এক্স প্রাইম। আর এখানে উলম্ব যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আমরা লিখব ওয়াই, আর এখানে আমরা লিখব ওয়াই প্রাইম। আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে অর্থাৎ মূল বিন্দু যেটি, এখানে আমরা লিখব 0। আর আমরা প্রথম 5 ঘরকে ভাঙা চিহ্ন ব্যবহার করব। এখন আমরা এক্স অক্ষ বরাবর লিখব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখানে আমরা লিখে দিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপর এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব গণসংখ্যা। এখানে আমরা লিখে দিব গণসংখ্যা। এখন আমরা এক্স অক্ষ বরাবর আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখতে হবে। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলোর মধ্যে আমাদের প্রথমে যে নিম্ন সীমাটি রয়েছে আমরা এই নিম্ন সীমাটি লিখব অর্থাৎ 59.5। তারপর এখানে আমাদের যে উচ্চ সীমাগুলো রয়েছে আমরা সবগুলো উচ্চ সীমা লিখব। তো আমরা নিম্ন সীমা শুধুমাত্র একটি লিখব, তারপর আমাদের উচ্চ সীমা যা আছে সবগুলো এখানে আমরা লিখব। তো আমাদের নিম্ন সীমা হচ্ছে কত 59.5। তো এখানে আমরা প্রথমে লিখব 59.5। এখানে আমরা লিখব 59.5। তারপর আমাদের এখানে রয়েছে কত 59.5 এর পরে 64.5। তো এটি যদি 59 হয় তাহলে এটি হচ্ছে 60, 61, 62, 63, 64। এখানে হবে আমাদের 64.5। আমাদের 64.5 এর পরে রয়েছে কত আমাদের 69.5। তো এটি যদি 64 হয় তাহলে এটি হবে 65, 66, 67, 68, 69। তাহলে এটি হবে আমাদের 69.5। তারপরে আমাদের 69.5 এর পরে আমাদের রয়েছে 74.5। তাহলে একইভাবে আমাদের এটি হবে 74.5। তারপরে আমাদের 74.5 এর পরে রয়েছে 79.5। 79 এখানে হবে আমাদের 79.5। তারপরে আমাদের রয়েছে কত 84.5। তো এটি হবে আমাদের 84.5। তারপরে আমাদের রয়েছে 89.5। এখানে হবে আমাদের 89.5। এখন আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখব। আমাদের গণসংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 11। তো এখানে আমরা গণসংখ্যাগুলো এমনভাবে লিখব যাতে 11 পর্যন্ত লেখা যায়। এখানে আমাদের রয়েছে 0, তাহলে এটি হবে 1, 2, 3, 4। এখানে হবে আমাদের 5। তো এখানে হবে আমাদের 10। এখানে হবে আমাদের 15। এখন আমরা আয়তরেখাটি অঙ্কন করব। আমাদের প্রথম যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রয়েছে এটি হচ্ছে কত 59.5 থেকে 64.5। এটির গণসংখ্যা হচ্ছে 3। তো এখানে আমরা প্রথমে 3 অঙ্কন করব। এই 59.5 থেকে 64.5 এর জন্য 3, মানে 1, 2, 3। আমাদের এতটুকু হচ্ছে আমাদের প্রথমটার জন্য। তো এইখানে আমরা একটি আয়তলেখা অঙ্কন করে দিচ্ছি। এখানে একটি আয়ত অঙ্কন করে নিলাম। তারপরে হচ্ছে আমাদের 64.5 থেকে 69.5 এর জন্য। তাহলে এখানে আমাদের 64.5 থেকে 69.5 এর জন্য হচ্ছে 6। তো এখানে আমাদের 64.5 এর জন্য 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইখানে। তো আমাদের 69.5 এর জন্য 6 এইখানে। আমরা এখন এগুলো দিয়ে একটা আয়ত অঙ্কন করে নেব। এটি হচ্ছে আমাদের একটি আয়ত। তারপরে 69.5 থেকে 74.5। আমাদের 69.5 থেকে 74.5 এর জন্য আমাদের 6। তো এখানেও আমরা 6 করব। এখানে আমাদের 69.5 এর জন্য 6, 74.5 এর জন্য 6। আমরা এখন এই দুইটি বিন্দু মিলিয়ে এখানে একটা আয়ত অঙ্কন করে নিলাম। তারপর 74.5 থেকে 79.5, 74.5 থেকে 79.5 এর জন্য 3।
এখানে আমরা 3 গণ নিব, তাহলে এখানে হচ্ছে 1 2 3 এখানে, আর এখানে 3 1 2 3 এখানে। এখন আমরা এই দুইটি বিন্দু মিলিয়ে একটি আয়ত অঙ্কন করে নিব। তারপরে হচ্ছে আমাদের 79.5 থেকে 84.5, আমাদের 79.5 থেকে 84.5 এর জন্য হচ্ছে 11। তো এখানে আমরা 11 গণ নিব, 5 10 11। তো এখানে আমরা 84.5 এর জন্য 11 গণ নিব। এখন আমরা এই দুইটি বিন্দু মিলিয়ে এখানেও আমরা একটি আয়ত অঙ্কন করে নিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের 84.5 থেকে 89.5 এর জন্য হচ্ছে আমাদের 1। তো এখানে আমরা শুধুমাত্র এক গণ নিয়ে এখানে আমরা এক গণ নিব, এখানে এক গণ নিব, এই দুইটি বিন্দু মিলিয়ে এখানে আমরা একটা আয়ত অঙ্কন করে নিব। তাহলে এটি হচ্ছে আমাদের আয়তলেখ। এখন আমাদের এই আয়তলেখটির জন্য একটি বিবরণ লিখতে হবে। আমরা বিবরণটি কিভাবে লিখব? আমরা ছক কাগজে আমরা লিখব কি, ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অঙ্কন করি। আর তারপর এখানে আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা ভাঙা চিহ্ন দ্বারা এখানে আমরা প্রথমে ভাঙা চিহ্ন দ্বারা এখানে 0 থেকে 59.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে। তাহলে এটি আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা 0 থেকে 59.5 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে। তারপরে এখানে আমরা ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে আমরা 1 ধরছি এবং y অক্ষ বরাবর প্রতি এক বর্গ গড়কে আমরা 1 ধরেছি। এটাই আমরা এখানে লিখে দেব। x অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে 1 এবং y অক্ষ বরাবর প্রতি এক বর্গ ঘরকে 1 ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির সমাধান। তো আমাদের আয়তলেখ অঙ্কনের জন্য প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে। তারপর আমাদের সেই সারণীটির সাহায্যে আমরা ছক কাগজে আয়তলেখটি অঙ্কন করতে পারবো। এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করো। আমাদের সারণী হতে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটি ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হয়, যে সারণীটির সাহায্যে আমরা অজীব রেখা অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব অজীব রেখা অজীব রেখা অঙ্কনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। অজীব রেখা অঙ্কনের ক্রমযোজিত গণসংখ্যা সারণী নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে প্রথমে একটি সারণী তৈরি করে নিব, যে সারণীটির সাহায্যে আমরা অজীব রেখাটি অঙ্কন করতে পারবো। আমাদের অজীব রেখা অঙ্কনের সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে গণসংখ্যা আর তৃতীয় কলামে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে আমরা প্রথম কলামে লিখব শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। তৃতীয় কলামে লিখব আমরা ক্রমযোজিত গণসংখ্যা।
ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা প্রথম কলামে শ্রেণীব্যক্তিগুলো লিখব, যেগুলো আমরা ইতোমধ্যে লিখেছিলাম। আমাদের শ্রেণীব্যক্তিগুলো হচ্ছে 60 থেকে 64, তারপর 65 থেকে 69, তারপর হচ্ছে আমাদের 70 থেকে 74, 75 থেকে 79, তারপর 80 থেকে 84, তারপর হচ্ছে 85 থেকে 89। এখন আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো ছিল প্রথমে 3, তারপর 6, তারপর 6, তারপর 3, তারপর 11, তারপর ছিল 1। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখব। আমাদের ক্রমযোজিত গণসংখ্যা বলতে বোঝায় এখানে আমাদের যে গণসংখ্যাগুলো রয়েছে, এই গণসংখ্যাগুলো ক্রমান্বয়ে যোগ করে করে লিখতে হবে। আমাদের প্রথমে রয়েছে 3, আমরা এখানে প্রথমে 3 লিখব। তারপর আমরা 3 সাথে পরের যে গণসংখ্যা রয়েছে 6, সেটি আমরা যোগ করব। 3 সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 9। এখন আমরা 9 এর সাথে পরের যে গণসংখ্যা 6 রয়েছে সেটি আমরা যোগ করব। 9 এর সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 15। এখন আমরা এই 15 এর সাথে পরের গণসংখ্যা যেটি রয়েছে 3, সেটি যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 18। এখন আমরা 18 এর সাথে পরের গণসংখ্যা যেটি রয়েছে 11, এটি আমরা যোগ করব। এখানে আমরা পাচ্ছি 29। এখন আমরা 29 এর সাথে পরের গণসংখ্যা যে 1 রয়েছে, এটি যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 30। তাহলে এটি হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী। আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটির সাহায্যে ছক কাগজে বা গ্রাফ পেপারে অজীব রেখা অঙ্কন করতে পারবো। আমাদের ছক কাগজে বা গ্রাফ পেপারে অজীব রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে ছক কাগজে দুইটি অক্ষ তৈরি করে নিতে হবে। একটি হচ্ছে এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে ওয়াই অক্ষ। আমাদের ছক কাগজে আনুভূমিক যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর মধ্যে তুলনামূলকভাবে গাঢ় যে রেখাগুলো রয়েছে, এরূপ যে কোনো একটি রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে লিখব। আর উলম্ব বা খাড়াভাবে যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তাহলে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নিচ্ছি। আমরা এক্স অক্ষ বরাবর এখানে আমরা লিখব এক্স, আর এখানে আমরা লিখব এক্স প্রাইম। তারপর উলম্ব যে রেখাটি রয়েছে এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা ওয়াই অক্ষ বরাবর এখানে লিখব ওয়াই, আর এখানে লিখব আমরা ওয়াই প্রাইম। আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ মূল বিন্দুতে আমরা লিখব 0। তারপর আমরা প্রথম 5 ঘরে ভাঙা চিহ্ন ব্যবহার করব। তারপর এখানে আমরা এক্স অক্ষ বরাবর লিখব শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। তারপর এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসাতে হবে, আর এক্স অক্ষ বরাবর আমাদের শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো বসাতে হবে। তো এখানে আমরা প্রথমে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলো লিখব। এখানে আমাদের শ্রেণীব্যাপ্তির যে উচ্চ সীমাগুলো রয়েছে, আমাদের প্রথমে রয়েছে 64, তারপরে রয়েছে 69, কিন্তু এখানে আমাদের একটি উচ্চসীমা অতিরিক্ত লিখতে হবে। আমাদের 64 এর আগে যদি উচ্চসীমা থাকতো তাহলে সেটি কত হতো সেটি আমাদের লিখতে হবে। তো এখানে আমাদের 64 এর পরে হয়েছে কত 69, তো এখানে আমাদের ব্যবধান হচ্ছে কত 5। তাহলে 64 এর আগের উচ্চসীমা যদি থাকতো তাহলে সেটি কত হতো, সেটি আমরা 5 মাইনাস করলে আমরা পাবো কত 59। তো এখানে আমরা প্রথম উচ্চসীমাটি লিখবো কত 59। অর্থাৎ এখানে আমরা যেখানে ভাঙা চিহ্ন শেষ করেছি, এখানে কিন্তু আমরা প্রথম উচ্চসীমা 64 না লিখে এর আগের উচ্চসীমা আমরা লিখব কত 59। হ্যাঁ, এটি হচ্ছে 59। তাহলে আমাদের 59 এর পরে আমরা এখানে যে 64 রয়েছে সেটি লিখব। তো এখানে আমাদের 59 এর পরে যদি আমরা 64 লিখি তাহলে এটি 59, তো এটি হবে 60, 61, 62, 63, এখানে হবে আমাদের 64। তাই 64 এর পরে আমাদের উচ্চসীমা কত রয়েছে 69। এখন আমরা লিখব 69। তো এটি 64, 65, 66, 67, 68, 69 হচ্ছে এখানে 69 এর পরে আমাদের রয়েছে কত 74। তাহলে আমাদের একইভাবে এখানে হবে 74 এর পরে আমাদের রয়েছে কত 79, এখানে হবে আমাদের 79। তারপরে আমাদের 79 এর পরে যে উচ্চসীমাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 84। তো এখানে আমাদের একইভাবে এখানে হবে 84।
84 এর পরে আমাদের রয়েছে 89। তো এখানে আমরা লিখব 89। অর্থাৎ এখানে আমাদের যে উচ্চসীমাগুলো রয়েছে আমরা সবগুলো উচ্চসীমা লিখেছি, কিন্তু আমরা একটি মান অতিরিক্ত রেখেছি। আমাদের 64 এর আগে যদি উচ্চসীমা থাকতো তাহলে সেটি কত হতো সেটি কিন্তু আমরা হিসাব করে নিয়েছি, সেটি এখানে আমরা লিখেছি। এখন আমরা y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা লিখব। আমাদের ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 30। তো এখানে আমরা যদি হিসাব করি এখানে রয়েছে 0, তো এটি হবে 1 2 3 4, এখানে হবে 5, তো 6 7 8 9, এখানে হবে 10, এখানে একইভাবে হবে 15, এখানে হবে 20, এখানে হবে 25, এখানে হবে 30। আমাদের 30 পর্যন্ত লিখতে হবে। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। আমাদের প্রথমে উচ্চসীমা রয়েছে 59, আমাদের 59 কিন্তু এখানে নাই। তার মানে কি আমাদের 59 এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 0। তো এখানে আমরা 59 এর জন্য আমরা ক্রমযোজিত গণসংখ্যা যেহেতু 0, তো এখানে আমরা একটি বিন্দু দেব। তারপরে হচ্ছে 64, আমাদের 64 এর জন্য ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 3। তো এখানে আমরা 3 ঘর উপরে একটি বিন্দু দেব। 64 এর জন্য 3 ঘর উপরে 1 2 3। তারপরে হচ্ছে আমাদের 69, আমাদের 69, এই 69 এর জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9। তো এখানে আমরা 9 ঘর উপরে যাব। 5 6 7 8 9, এখানে আমরা একটি বিন্দু দেব। তারপরে রয়েছে আমাদের 74, 74, এই 74 এর জন্য হচ্ছে আমাদের 15। তো এখানে আমরা 15 ঘর উপরে যাব। 5 10 15, এইখানে আমরা একটি বিন্দু দেব। তারপরে হচ্ছে আমাদের 79, আমাদের 79 এর জন্য হচ্ছে 18, এখানে 5 10 15 16 17 18, এইখানে একটা বিন্দু দিব। তারপরে হচ্ছে 84, আমাদের 84 এর জন্য হচ্ছে 29, 29, তাহলে 5 10 15 20 25 26 27 28 29, এই 29। তারপরে হচ্ছে আমাদের 89, 89 এর জন্য আমাদের হচ্ছে 30। তাহলে এখানে 5 10 15 20 25 30, এইখানে হচ্ছে আমাদের একটা বিন্দু দিব। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। বিন্দুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে আমাদের অজীব রেখা। এটি হচ্ছে আমাদের অজীব রেখা। এখন আমরা অজীব রেখাটির জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ লিখব। এখানে আমরা লিখব ছক কাগজে, ছক কাগজে, কাগজে x ও x প্রাইম এবং y ও y প্রাইম অঙ্কন করি, অঙ্কন করি। তারপরে আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা, ভাঙা চিহ্ন দ্বারা, চিহ্ন দ্বারা, ভাঙা চিহ্ন দ্বারা আমরা শূন্য থেকে আমাদের ভাঙা চিহ্ন যেখানে শেষ হয়েছে সেখানে রয়েছে 59, শূন্য থেকে 59 পর্যন্ত সংখ্যাগুলো, সংখ্যাগুলো বোঝানো হয়েছে, বোঝানো হয়েছে। তারপরে এখানে আমরা ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে আমরা 1 ধরেছি, আর y অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে আমরা 1 ধরেছি, সেটা এখানে আমরা লিখে দিব। x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর প্রতি 1 বর্গ ঘরকে, বর্গ ঘরকে 1 একক, এবং y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, বরাবর প্রতি 1 বর্গ ঘরকে, ঘরকে 1 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। অজীব রেখা অঙ্কন করা হলো। তাহলে এটি হচ্ছে আমাদের অজীব রেখা অঙ্কনের যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা ট নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে সারণী হতে বর্ণনা সহ বহুভুজ অঙ্কন করো। আমাদের সারণী হতে বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের প্রথমে একটি সারণী তৈরি করে নিতে হবে, যে সারণীটির সাহায্যে আমরা বহুভুজটি অঙ্কন করতে পারবো। তাহলে আমাদের এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নিব বহুভুজ, বহুভুজ অঙ্কনের, অঙ্কনের সারণী
সারণী নিম্নরূপ। নিম্নরূপ। আমরা এই কথাটি লিখে একটি সারণী অঙ্কন করব, যে সারণীটির সাহায্যে আমরা বহুভুজ অঙ্কন করব। আমাদের বহুভুজ অঙ্কনের জন্য সারণীতে 3টি কলাম থাকবে, যার প্রথম কলামে থাকবে শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে থাকবে মধ্যমান, আর তৃতীয় কলামে থাকবে গণসংখ্যা। তো এখানে আমরা প্রথম কলামে লিখব শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি। দ্বিতীয় কলামে আমরা লিখব মধ্যমান, মধ্যমান। তৃতীয় কলামে আমরা লিখব গণসংখ্যা। এখন আমরা প্রথম কলামে শ্রেণীব্যাপ্তিগুলো লিখব, যেগুলো আমরা ইতিমধ্যে লিখেছিলাম। আমাদের শ্রেণীব্যাপ্তিগুলো ছিল কত? 60 থেকে 64, তারপর হচ্ছে আমাদের 65 থেকে 69, তারপর হচ্ছে আমাদের 70 থেকে 74, তারপর হচ্ছে আমাদের 75 থেকে 79, তারপর হচ্ছে আমাদের 80 থেকে 84, 85 থেকে 89। এখন আমরা মধ্যমানগুলো বের করব। আমাদের মধ্যমান বের করার নিয়ম হচ্ছে শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমাদের নিম্ন সীমা হচ্ছে 60, তারপরে প্লাস উচ্চ সীমা হচ্ছে 64। আমরা যদি সংখ্যা দুইটি যোগ করি, তারপরে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 62। তারপরে রয়েছে আমাদের 65 যোগ 69। এই সংখ্যা দুইটি যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 67। তারপরে এখানে আমাদের রয়েছে 70 প্লাস 74। এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 72। তারপরে এখানে আমাদের রয়েছে 75 প্লাস 79। এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 77। তারপরে আমাদের রয়েছে 80 প্লাস 84। এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 82। তারপরে রয়েছে আমাদের 85 প্লাস 89। এই সংখ্যা দুইটি যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 87। এখন আমরা গণসংখ্যাগুলো লিখব। আমাদের গণসংখ্যাগুলো ছিল 3, 6, 6, 3, 11, 1। এখন আমরা এই সারণীটির সাহায্যে আমরা এখানে যে ছক কাগজটি রয়েছে বা গ্রাফ পেপারটি রয়েছে, আমরা এই গ্রাফ পেপারে একটি বহুভুজ অঙ্কন করব। আমাদেরকে ছক কাগজে বা গ্রাফ পেপারে বহুভুজটি অঙ্কন করার জন্য আমাদের প্রথমে 2টি অক্ষ তৈরি করে নিতে হবে, যার একটি হচ্ছে এক্স অক্ষ এবং অপরটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আমাদের ছক কাগজে আনুভূমিক যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলকভাবে গাঢ়, এরূপ যে কোনো একটি রেখাকে আমরা এক্স অক্ষ হিসাবে লিখব। আর এখানে উলম্ব বা খাড়াভাবে যে রেখাগুলো রয়েছে, এই রেখাগুলোর মধ্যে যে রেখাগুলো তুলনামূলকভাবে গাঢ়, এরূপ যে কোনো একটি রেখাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে লিখব। তাহলে এখানে আমরা প্রথমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি অঙ্কন করে নিচ্ছি। এখানে আনুভূমিকভাবে যে রেখাটি রয়েছে, এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ। এখানে আমরা লিখব এক্স, আর এখানে লিখব আমরা এক্স প্রাইম। তারপর এখানে উলম্ব বা খাড়াভাবে যে রেখাটি রয়েছে, এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আমরা ওয়াই অক্ষ বরাবর এখানে লিখব ওয়াই, এখানে আমরা লিখব ওয়াই প্রাইম। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ মূল বিন্দুতে আমরা লিখব 0। তারপর এখানে আমরা প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন ব্যবহার করব। তারপর এখানে আমরা এক্স অক্ষ বরাবর এখানে আমরা লিখব মধ্যমান, মধ্যমান। তারপর এখানে আমাদের ওয়াই অক্ষ যেটি রয়েছে, আমরা ওয়াই অক্ষ বরাবর লিখব গণসংখ্যা, গণসংখ্যা। হ্যাঁ, এখন আমরা এক্স অক্ষ বরাবর মধ্যমানগুলো লিখব, কিন্তু এখানে আমাদের যে মধ্যমানগুলো রয়েছে, আমাদের এই মধ্যমানগুলোর মধ্য থেকে আরও 2টি মান অতিরিক্ত নিতে হবে। যেমন এখানে আমাদের রয়েছে 62, তারপরে রয়েছে 67। তাহলে আমাদের 62 এর আগের মধ্যমান কত হবে সেটি আমাদের লিখতে হবে। আর আমাদের সর্বশেষ মধ্যমানটি হচ্ছে 87। 87 এর পরে যদি মধ্যমান থাকতো, তাহলে সেটি কত হবে সেটি লিখতে হবে। অর্থাৎ এখানে আমাদের 62 এর আগের মধ্যমানটি লিখতে হবে, আর এখানে 87 এর পরের মধ্যমানটি লিখতে হবে। 2টি মধ্যমান আমাদের অতিরিক্ত লিখতে হবে। যেহেতু এখানে আমাদের ব্যবধান হচ্ছে 5 করে, 62 এর পরে হচ্ছে 67, তাহলে এখানে ব্যবধান যেহেতু 5, তাহলে 62 এর আগের যে মধ্যমানটি থাকতো সেটি হচ্ছে আমাদের 57। তো এখানে আমরা প্রথমে যে ভাঙা চিহ্নটি শেষ হয়েছে, এখানে আমরা লিখব কত? 57।
তো 57 এর পরে এখন আমাদের প্রথম যে মধ্যমানটি রয়েছে 62 সেটি আমরা লিখব। তো এটি যদি 57 হয় আমাদের ব্যবধান যেহেতু ফার্স্ট 57 তাহলে 58, 59 তারপরে হচ্ছে 60, 61, 62 তাহলে এখানে আমাদের হবে 62 আমাদের 62 এর পরে রয়েছে কত 67 তাই 62 তাহলে 63, 64, 65, 66 তাহলে এখানে হবে আমাদের 67 67 এর পরে আমাদের রয়েছে কত 72 তো একইভাবে এখানে হবে আমাদের 72 তারপরে আমাদের 72 এর পরে রয়েছে 77 তো এখানে আমরা লিখব 77 77 এর পরে রয়েছে 82 তো এখানে আমরা লিখব কি 82 82 এর পরে রয়েছে আমাদের 87 এখানে আমরা লিখব 87 এখন আমাদের 87 এর পরের মধ্যমানটি কত হবে সেটি আমাদের লিখতে হবে আমাদের ব্যবধান যেহেতু 5 তাহলে 87 এর পরে হবে আমাদের 92 তো এখানে আমরা লিখব 92 এখানে আমরা লিখলাম 92 অর্থাৎ আমাদের 57 আর 92 এই দুইটি মান আমরা অতিরিক্ত নিয়েছি এখন আমরা y অক্ষ বরাবর গণসংখ্যাগুলো লিখব আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 11 তো এখানে আমাদের 11 যদি লিখতে হয় এখানে 0 তাহলে এখানে হবে 5 এখানে হবে 10 এখানে আমরা লিখব 15 এখন আমরা বিন্দু বসাবো আমাদের প্রথমে রয়েছে 57 আমাদের এখানে মধ্যমানের মধ্যে কিন্তু 57 নাই তাহলে 57 এর জন্য আমাদের গণসংখ্যা হচ্ছে কত 0 এখানে আমরা 57 এর জন্য গণসংখ্যা 0 এখানে বিন্দু দিলাম তারপরে 62 আমাদের 62 এর জন্য গণসংখ্যা হচ্ছে 3 তো এখানে আমরা 3 ঘর উপরে একটা বিন্দু দেব 1 2 3 এখানে একটা বিন্দু দিলাম তারপরে হচ্ছে আমাদের 67 আমাদের 67 এর জন্য এখানে গণসংখ্যা হচ্ছে 6 তো এখানে আমরা 6 ঘর উপরে একটি বিন্দু দেব ফার্স্ট 6 তারপরে হচ্ছে আমাদের 72 আমাদের 72 এর জন্য হচ্ছে 6 তো এখানে আমরা ফার্স্ট 6 ঘর পরে একটি বিন্দু দিলাম তারপরে হচ্ছে আমাদের 77 আমাদের 77 এর জন্য হচ্ছে 3 তো এখানে আমরা 3 ঘর উপরে 1 2 3 3 ঘর উপরে একটি বিন্দু দিলাম তারপরে হচ্ছে আমাদের 82 82 এর জন্য হচ্ছে 11 তো এখানে আমরা 11 ঘর 5 10 11 এখানে একটা বিন্দু দিলাম তারপরে হচ্ছে আমাদের 87 আমাদের 87 এর জন্য গণসংখ্যা হচ্ছে 1 তো এখানে আমরা 1 ঘর উপরে একটা বিন্দু দেব তারপরে হচ্ছে আমাদের 92 আমাদের 92 কিন্তু মধ্যমান নাই তাহলে এটির গণসংখ্যা হবে 0 তো এখানে আমরা 92 বরাবর একটি বিন্দু দেব এখন আমরা এই বিন্দুগুলো যদি যোগ করে দেই তাহলে আমরা একটি বহুভুজ পাবো আমরা এখানে বিন্দুগুলো ক্রমান্বয়ে যোগ করে দেব এই বিন্দুগুলো আমরা যোগ করে যে গাণিতিক চিত্রটি জ্যামিতিক আকৃতি পেয়েছি এটি হচ্ছে আমাদের বহুভুজ তো আমরা এখন এটির জন্য একটি বিবরণ লিখব এখানে আমরা লিখব ছক কাগজে x প্রাইম এবং y ও y প্রাইম অঙ্কন করি তারপর আমরা লিখব ভাঙা চিহ্ন দ্বারা এখানে আমাদের শূন্য থেকে ভাঙা চিহ্ন শেষ হয়েছে 57-এ তাই আমরা এখানে লিখব ভাঙা চিহ্ন দ্বারা শূন্য থেকে 57 পর্যন্ত সংখ্যাগুলো বোঝানো হয়েছে এখন আমরা ছক কাগজে এক ছক্কা বরাবর প্রতি এক বর্গঘরকে 1 ধরেছি আর y অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 ধরেছি এটা আমরা লিখে দিব এক ছক্কা বরাবর x অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক এবং y অক্ষ বরাবর প্রতি এক বর্গঘরকে 1 একক ধরে বহুভুজ অঙ্কন করা হলো বহুভুজ অঙ্কন
করা হলো। তাহলে এটি হচ্ছে আমাদের বহুভুজ অঙ্কনের যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেই বোর্ড প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।